আজকে আমরা আলোচনা করব দ্য সানরাইজিং বাই জন ডান। জন ডান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে একজন খুবই বিখ্যাত পোয়েট। তোমরা সবেমাত্র ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট পেপারে এই দ্য সানরাইজিং কবিতাটা রয়েছে। আজকে আমি সানরাইজিং নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। প্রথমেই একটু বলে রাখি যে দ্য সানরাইজিং ইজ রিটেন বাই জন ডান। জন ডানকে একজন মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। অন্যান্য প্রথম কবিতা আমি টু অটম পড়িয়েছি। টু অটম একটি অন্য ধরনের কবিতা, ইট ইজ আ রোম্যান্টিক পোয়েম by written by John Keats, a romantic poet, but এটা লেখা হয়েছে জন ডানের দ্বারা। জন ডান যিনি মেটাফিজিক্যাল পোয়েট নামে খ্যাত। হোয়াট ইজ মেটাফিজিক্যাল? এই মেটাফিজিক্যাল বিষয়টা বলতে একটু জটিল, তোমাদের এই মুহূর্তে বোঝানো একটু কঠিন। বিয়ন্ড দ্য ফিজিক্যালিটি, এটার একটা মেন্টাল লেভেল রয়েছে, অন্য লেভেল রয়েছে, একদম কিন্তু সাধারণ কবিতার মতো নয়। এই কবিতাটা আমি যখন ডিটেলসে লাইন বাই লাইন পড়াবো তখন তোমরা বুঝতে পারবে কেন বলছি এটি একটি অন্যরকম কবিতা। বাট আজকের ক্লাসটায় আমি ইন্ট্রোডাকশন দেব, মেটেরিয়াল দেব, যে কোয়েশ্চেন আসলে তার ইন্ট্রোডাকশনে কি কি বিষয় আমাদের জানতে হবে। আজকের ক্লাসটা সেই নিয়ে, ইন্ট্রোডাকশন ক্লাস। তাহলে প্রথমেই আমরা পড়বো, দেখো, অ্যাবাউট দ্য পোয়েট। আমরা জন ডান সম্পর্কে এই ক্লাসে কিছুটা জানবো, যেটুকু আমাদের কোয়েশ্চেন লেখার জন্য জরুরি। খুব ডিটেলসে জানতে যাব না, তাতে বেশি সমস্যা ক্রিয়েট হবে। বোঝা গেছে? আর একটা কথা বলে রাখি, তোমরা যারা আমাকে এই মুহূর্তে ভিডিওতে দেখছো তাদের জন্য একটু বলে রাখি যে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এই ধরনের ডিসকাশন ভিডিও ইংলিশ লিটারেচারের ওপর দিতে থাকি। তাই যদি তোমার ক্লাসটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে। এবং নিচে এই ভিডিওর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যদি তোমরা অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য অথবা নোটসের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাও অবশ্যই করতে পারো। তাহলে ফিরে আসছি আমাদের আলোচনা। তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তারপরে আমরা জানবো পাবলিকেশন হিস্ট্রি নিয়ে। এই কবিতাটি কবে কোথায় পাবলিশ হয়েছিল সে বিষয়টাও, ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা টেক্সটের এই পরপর পয়েন্টসগুলো কিন্তু জানতেই হবে একদম প্রথম ইন্ট্রোডাকশনে। তারপরে অ্যাবাউট দ্য টাইম, এই সময়ের প্রেক্ষাপট, এই যে মেটাফিজিক্যাল পোয়েটরা কিভাবে তখন লেখালেখি করতো সেই সময় সম্পর্কে জানবো। তারপর আমরা জানবো দ্য সানরাইজিং নামকরণটি কেন করা হয়েছে এরকম, আমি একদম ডিটেলসে বলছি প্রত্যেকটা পয়েন্টস একটু পরেই। তারপরে সামারি অফ দ্য পোয়েম, এই পোয়েমের সামারিটা আমরা জেনে নেব, তারপর লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক এবার এই পুরো পোয়েমটার এই ইন্ট্রোডাকশন ক্লাস। রেডি তো তোমরা? দ্য সানরাইজিং বাই জন ডান আমরা আলোচনা করে নেব ডিটেলসে অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে। ফার্স্টে আমরা জেনে নেব এই স্ট্যান্জাতে। দেখো, অ্যাবাউট দ্য পোয়েট সেকশনে আমরা জানব যে জন ডান একজন বিশিষ্ট ইংরাজি মেটাফিজিক্যাল কবি এবং ধর্মীয় বক্তাও ছিলেন তিনি। তার জন্ম 1572 তে লন্ডনে এবং মৃত্যু 1631। ডানের কবিতাগুলি তার বুদ্ধিদীপ্ততা মিন্স উইট, শৈল্পিকতা এবং গভীর ভাব প্রকাশের জন্য পরিচিত। তিনি তার জীবনে অনেক প্রভাবশালী কবিতা রচনা করেছেন, যা মেটাফিজিক্যাল কবিতার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বিবেচিত হয়। তার রচনায় প্রেম, ধর্ম, মৃত্যু এবং মানব জীবনের গভীরতা এবং জটিলতা তুলে ধরা হয়েছে। ডানের কাজগুলি মেটাফিজিক্যাল সাহিত্যের মূল বৈশিষ্ট্যের উদাহরণ দেয়, যা তীক্ষ্ণ বিশ্লেষণ, বুদ্ধিদীপ্ত উপমা মিন্স উইট অ্যান্ড গভীর আবেগে নিমজ্জিত সবসময়।
নেক্সট আমরা পাবলিকেশন হিস্ট্রি জানব যে এই জন ডানের দ্য সানরাইজিং কবে কোথায় পাবলিশ হয়েছিল কিভাবে দেখে নাও। দ্য সানরাইজিং প্রথম প্রকাশিত হয় 1633। এটি ডানের অন্যতম প্রখ্যাত ও মেটাফিজিক্যাল কবিতা এবং তার কবিতার একটি প্রধান অংশ হিসাবে বিবেচিত হয় এই উইট। দ্য সানরাইজিং প্রথম প্রকাশিত হয়েছিল সংস অ্যান্ড সনেটস নামক কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্থটা মনে রাখা জরুরি, সংস অ্যান্ড সনেটস। এই সংস অ্যান্ড সনেটস কাব্যগ্রন্থে প্রথম আর কি এই সানরাইজিং কবিতাটা প্রকাশ হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখব ডানের মৃত্যুর পর তার রচনাগুলি আরও বেশি জনপ্রিয়তা পায় এবং আজও বিশ্ব সাহিত্যের মঞ্চে অত্যন্ত প্রাসঙ্গিক। তাই আজও আমরা জন ডানের এই সানরাইজিং কবিতাটি পড়ছি এবং আমাদের সিলেবাসের অন্তর্গত। দ্য সানরাইজিং তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচকদের ক্রিটিক্সদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং এটি আধুনিক যুগের একটি গুরুত্বপূর্ণ কবিতা হিসাবে বিবেচিত হয়। পরবর্তীতে আমরা দেখব কনটেক্সট অফ দ্য টাইম, সেই সময়ের কি গুরুত্ব ছিল দেখে নেওয়া যাক। 1600 এর দশকে ইংল্যান্ডে সামাজিক এবং ধর্মীয় পরিবর্তনগুলি ঘটেছিল। এই সময়ের মধ্যে ধর্মীয় আন্দোলন, রাজনৈতিক অস্থিরতা এবং সমাজের বিভিন্ন দিক পরিবর্তিত হয়েছিল। জন ডান এই পরিবর্তনগুলি গভীরভাবে অনুভব করছিলেন এবং তার কবিতায় প্রেম, ধর্ম এবং মানব জীবনের গভীরতা ও জটিলতা তুলে ধরেছেন। দ্য সানরাইজিং এর মাধ্যমে তিনি প্রেমের গভীরতা এবং সূর্যের প্রভাব নিয়ে আলোচনা করেছেন। এই সময়ে সাহিত্যিক আন্দোলনগুলি ডানকে গভীরভাবে প্রভাবিত করে, বিশেষ করে মেটাফিজিক্যাল আন্দোলন, যা তীক্ষ্ণ বিশ্লেষণ, বুদ্ধিদীপ্ত উপমা এবং গভীর আবেগকে গুরুত্ব দেয়। পরবর্তীতে আমরা স্ট্যাঞ্জা ওয়াইজ সামারি এই কবিতার জেনে নেব। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আরেকটু বলে রাখি যে এই দ্য সানরাইজিং তার গভীর এবং বুদ্ধিদীপ্ত ভাষার জন্য পরিচিত, যা পাঠকদের প্রেমের সত্যিকারের অনুভূতি সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। এই কবিতায় ডানের শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে একটি, এটি আজও পাঠকদের মনে গভীর প্রভাব ফেলে। যদি আমরা এই কবিতার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে দেখতে পাবো কবিতায় একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর মেটাফিজিক্যাল ভাষা, মেটাফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ এবং গভীর ভাব প্রকাশ। ডান এই কবিতায় প্রেমের গভীরতা এবং সূর্যের প্রভাবকে গভীরভাবে উপলব্ধি করেছেন এবং সেগুলিকে বুদ্ধিদীপ্ত ভাষায় চিত্রিত করেছেন। কবিতার প্রতিটি লাইনে প্রেমের গভীরতা, আবেগ এবং সূক্ষ্মতার প্রতিফলন দেখা যায়। ডানের ভাষা এবং উপমা পাঠকদের মনে একটি গভীর অনুভূতি সৃষ্টি করে এবং তাদের প্রেমের সত্যিকারের অনুভূতি সম্পর্কে চিন্তা করতে উদ্বুদ্ধ করে। তাহলে আমরা এবার ফার্স্ট স্ট্যাঞ্জা, কবিতাটি স্ট্যাঞ্জা ওয়াইজ ডিসকাশনটা করে নিই। দেখো, ফার্স্ট স্ট্যাঞ্জার লাইনগুলোতে ডান সূর্যকে বয়স্ক, বোকা এবং অবাধ্য বলে অভিহিত করেছেন। প্রথমেই আমরা কবিতার দেখতে পাবো, লাইন বাই লাইন যখন পড়াবো আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। একদম প্রথমেই ডান সূর্যকে বোকা, অবাধ্য বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন করেছেন কেন সূর্য জানলা এবং পর্দার মধ্যে দিয়ে তাদেরকে জাগিয়ে তুলছে। তিনি আরো জিজ্ঞাসা করেছেন কেন প্রেমিকদের ঋতু সূর্যের গতির সামনে চলে আসবে। ডান সূর্যকে অভদ্র এবং কঠোর বলেও অভিহিত করেছেন এবং তাকে স্কুল ছাত্র, শিক্ষানবী, শিকারী, কৃষকদের কাছে চলে যাওয়ার জন্য বলেছেন, তাদেরকে বিরক্ত না করে। তিনি আরও উল্লেখ করেছেন যে প্রেম কোনো ঋতু, জলবায়ু, সময়, দিন, মাস বা বছরের সীমাবদ্ধতা মানে না, যা সময়ের তুচ্ছ অংশ কিছু। এই লাইনগুলি প্রেমের সময়হীনতা এবং সূর্যের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের প্রতিফলনই দেখা যায়।
পরবর্তী স্ট্যাঞ্জায় আমরা দেখতে পাই ডান সূর্যের মর্যাদা এবং শক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে তিনি তার চোখের এক ঝলক, এক পলক দিয়ে সূর্যের আলোকে ম্লান করতে পারেন, কিন্তু তা তিনি অকারণে করবেন না, কারণ এতে তিনি তার প্রেমিকার থেকে দৃষ্টি হারাবেন। তিনি আরো উল্লেখ করেছেন যে যদি তার প্রেমিকার চোখ সূর্যকে অন্ধ না করে থাকে তাহলে সূর্য দেখতে পাবে এবং পরের দিন তাকে আবার বলতে পারবে যে যে মশলা এবং খনির উভয় ইন্ডিয়া সেখানে ছিল, সেখানে আছে কিনা তাদের এই সম্পদ যা তার সাথে এই মুহূর্তে তার বিছানায় শুয়ে আছে, অর্থাৎ তার প্রেমিকা। মানে সূর্য সারা পৃথিবী ঘুরলেও তার প্রেমিকার মতো এরকম একটি সম্পদ তার কাছে যে সম্পদ রয়েছে সেই সম্পদ খুঁজে পাবে না। সুতরাং সূর্য নিজেকে কিভাবে এত সম্পদশালী মনে করতে পারে? তিনি সূর্যকে আরো জিজ্ঞাসা করেছেন যে যেই সব রাজাদের সেই গতকাল দেখে এসেছিল তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে, এবং সে তাদের কাছ থেকে শুনতে পাবে যে সবাই একই কথা বলবে যে সমস্ত পৃথিবীর সম্পদ এই মুহূর্তে কবির সঙ্গে সেই বিছানায় শুয়ে আছে। এই অংশটি প্রেমের বিশালতা এবং তার সর্বগ্রাসী প্রকৃতির প্রতিফলন ঘটায়। পরবর্তী স্ট্যাঞ্জাতে আমরা দেখতে পাই যে ডান বলছেন যে তার প্রেমিকা সমস্ত রাষ্ট্র এবং তিনি সমস্ত রাজকুমার এবং তা আর কিছু নেই এই জগতে। রাজকুমাররা তাদের মতোই অভিনয় করে, এর তুলনায় সমস্ত সম্মান হলো অনুকরণ, মানে এই সমস্ত রাজকুমার রাজা সমস্তই যেন তাদেরই অনুকরণ। সমাপ্ত সম্পদ হলো রসায়ন, সমস্ত যে সম্পদ রয়েছে সেটা যেন একটা কেমিস্ট্রি। তিনি সূর্যকে বলেছেন যে তারা অর্ধেক সুখী, কারণ তাদের জন্য বিশ্বটি সংকুচিত হয়েছে, মানে ছোট হয়ে এসছে। সূর্যের বয়স হয়েছে, তার বিশ্রাম দরকার, এবং যেহেতু তার কর্তব্য হলো বিশ্বকে উষ্ণ করা, তাই তিনি একটি সহজ উপায় বলেছেন যা তাদেরকে উষ্ণ করার মাধ্যমে সম্পন্ন হতে পারে। তিনি বলেছেন সূর্যকে তাদের গৃহের, তাদের ঘরের চারিদিকে সেটাকেই অরবিট মনে করে সূর্য ঘুরতে থাকুক এবং তাদেরকেই উষ্ণ করুক, তাহলেই সারা পৃথিবীকে উষ্ণ করা হবে, কারণ তারাই হলো সমস্ত বিশ্বের সমস্ত সম্পদ। ডান সূর্যকে তাদের উপরে জল করতে বলেছেন এবং তাতে সূর্য সর্বত্র থাকতে পারবে এবং এই বিছানাটি হবে সূর্যের কেন্দ্র। এই দেওয়াল তার হচ্ছে অরবিট, যেমন আমি বললাম। এই অংশটি প্রেমের সার্বভৌমত্ব এবং তার সর্বগ্রাসী প্রকৃতির প্রতিফলন ঘটায়। যদি আমরা এর শেষে কিছু কথা বলতে যাই তাহলে বলা যেতে পারে জন ডানের সেরা কবিতাগুলির মধ্যে একটি হচ্ছে দ্য সানরাইজিং, এবং এটি আমাদের দেখায় কিভাবে প্রেম এবং তার আবেগের গভীরতা এবং সূক্ষ্মতা মানব জীবনের উপর প্রভাব ফেলতে পারে। ডানের লেখায় প্রেমের গভীরতা এবং সূক্ষ্মতা স্পষ্টভাবে ফুটে উঠেছে দ্য সানরাইজিং কবিতার মাধ্যমে, এবং এই কবিতা আমাদেরকে দেখায় কিভাবে সময়, স্থান ইত্যাদির দ্বারা সীমাবদ্ধ না হয়ে এটি একটি সর্ববিরাজমান কবিতা এবং শক্তিতে পরিণত হয়েছে। ডানের এই কবিতাটি আজও প্রাসঙ্গিক এবং এটি আমাদেরকে জীবনের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা শেখায়। তাহলে এই ছিল আমাদের দ্য সানরাইজিং কবিতার একটা কমপ্লিট ডিসকাশন, যেখান থেকে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসে যা যা জানা দরকার তাই জানলাম। পরবর্তী ক্লাসে লাইন বাই লাইন কবিতাটি তোমাদের বোঝাবো। থ্যাংক ইউ।